নমস্কার, হেডলাইন্স ত্রিপুরার সাপ কথা অনুষ্ঠানে স্বাগত। হেডলাইন্স ত্রিপুরার সাপ কথা অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয় রাজ্যে তৃণমূলের আশা, বাস্তব ও ভবিষ্যৎ। এ রাজ্যে নতুন করে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা করছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবিও করা হচ্ছে যে আর ১.৫ বছরের মধ্যেই, অর্থাৎ ত্রিপুরায় ২০২৩ সালে বিধানসভা নির্বাচন, সেই ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে, এমনটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে অতীত রাজনীতিতে এ রাজ্যে যে অতীত, সেই অতীতের নিরিখে বর্তমানে তৃণমূল কংগ্রেস যে দাবি করছে সেটা কতটা যুক্তিযুক্ত বা সেই দাবির সম্ভাবনা কতটুকু, এ রাজ্যে তৃণমূল যে আশা, এ রাজ্যকে নিয়ে তৃণমূল কংগ্রেসের যে ক্ষমতা দখলের যে আশা, বর্তমান বাস্তব পরিস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এ রাজ্যে, এই বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ঠিক ডান দিকের একদম শেষ প্রান্তে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর রায়। শঙ্করবাবু, স্বাগত হেডলাইন্স ত্রিপুরা আপনাকে। এবং আমার ডান দিকের শুরুতেই রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত। শেখরবাবু, আপনাকেও স্বাগত হেডলাইন্স ত্রিপুরায়। শঙ্করবাবু বিজেপি বিধায়ক, রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে শঙ্করবাবুর অতীতে একটা যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। উনি দীর্ঘ বছর, ১, ২, ৫, ৬ বছর নয়, ১৯ বছর তৃণমূল কংগ্রেস করেছেন শঙ্করবাবু। কেমন ছিল তার সেই অভিজ্ঞতা? পাশাপাশি বর্তমানে রাজ্যের শাসক দল বিজেপি, তৃণমূল কংগ্রেসের যে নতুন করে এ রাজ্যে আগমন, সেটাকেও কিভাবে দেখছেন, সে বিষয়ে শঙ্করবাবুর কাছ থেকে আমরা জানবো। পাশাপাশি দীর্ঘ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, আমাদের অভিভাবক শেখরবাবু, তৃণমূল কংগ্রেসের এই যে নতুন করে এ রাজ্যে আবার আগমন, সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অতীত এ রাজ্যে, সেই নিরিখে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে দাবি করা হচ্ছে এ রাজ্যে, সেটা কতটুকু যুক্তিযুক্ত বা এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের আগামী দিনের ভবিষ্যৎ কি, সেটাও শেখরবাবুর কাছ থেকে জানবো। প্রথমেই শঙ্করবাবু, ১ বছর নয়, ২ বছর নয়, ৫ বছর নয়, ১৯ বছর আপনি তৃণমূল কংগ্রেস করেছেন। একটু অভিজ্ঞতাটা আপনার জানবো, যে তৃণমূল কংগ্রেস করার অভিজ্ঞতাটা আপনার কি রকম? আমি তৃণমূল কংগ্রেস করার অভিজ্ঞতার আগে আমি একটু অন্য কথা বলছি। এ রাজ্যের মানুষ ১৯৭৭-৭৮ সন এবং ১৯৯৩ সন দেখেছেন কিভাবে দিল্লির কংগ্রেস এর রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের সমর্থিত লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আবার এই রাজ্যেরও কিছু কংগ্রেস নেতা নিজেকে নেতা বানিয়ে, নেতা সাজিয়ে এই রাজ্যের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা রাজ্যবাসী সাক্ষী আছে। ১৯৭৭ থেকে ৭৮, আবার ১৯৯৩। ১৯৯৩ সনে যখন বিধানসভা নির্বাচন চলছিল, ওই নির্বাচনী জনসভায় একটা আমাদের সাবরুমে মেলার মাঠে একটা প্রোগ্রাম ছিল, জনসভা ছিল। সেখানে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৎকালীন কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবাংলার যুব কংগ্রেস নেত্রী, সভানেত্রী এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব এসেছিলেন। জনসভা চলাকালীন পুলিশের তরফ থেকে একটা ছোট্ট চিরকুট নিয়ে সন্তোষ মোহন দেবের হাতে দেওয়া হলো। সেখানে কি লেখা আছে? নির্বাচন স্থগিত। কি কারণে স্থগিত এটার বলার অপেক্ষা রাখে না। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এবং কংগ্রেস দলের সভাপতি নরসিংহ রাও এই রাজ্যটাকে সিপিএমের হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার জন্য এই কাজটা করেছেন। তখন থেকে মমতা ব্যানার্জি ঘুরপাক খাচ্ছিল যে না, এই দল আর করা যাবে না। আস্তে আস্তে করে ১৯৯৮ শুরুতে ইনি তৃণমূল কংগ্রেসটা শুরু করেছেন। যেদিন রাত্রেবেলা শুনেছি যে মমতা ব্যানার্জিরা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস গঠন করেছেন, তারপর দিন সকালবেলায় আমি এই কংগ্রেস দলটা ছেড়ে দিয়েছি। সেই থেকে এক নাগারে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। এবার ২০১৬-তে শেষের দিকে আমি ভারতীয় জনতা পার্টি দলে সামিল হয়েছি। তার একটি মাত্র কারণ, আমরা বছরের পর বছর দেখেছি সেই দিল্লির কংগ্রেস
এ রাজ্যের মানুষের সাথে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা, নরসিংহ রাওরা এরা বারবার বিশ্বাসঘাত করে যাচ্ছেন। ঠিক একই কাদায় এরা যখন এই বিশ্বাসঘাতকতা করে যাচ্ছেন, আমরা যোগ দিয়েছি একটি মাত্র কারণে। বিভিন্ন কোন দেনা পানা অমুক সমুক কোনো ব্যাপার নাই। শুধু আমি না, সাবরুম থেকে ধর্মনগর ত্রিপুরাবাসী বিশ্বাস করেছিলেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিপ্লব দেব এই রাজ্যের মানুষের সাথে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদের মতো বিশ্বাসঘাতকতা করবে না। এই শুধু এই একটা কথা বিশ্বাসের উপর ভর করে মানুষ দুই হাতে ভোট দিয়েছিল, সমর্থন করেছিল। কিন্তু কেন এখন প্রশ্ন আসবে, কেন তৃণমূল ছেড়েছি? আগে তো কংগ্রেস করতাম, কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছি, তারপরে কেন? এখন দেখুন, আমরা অনেক মিছিল মিটিং করেছি, বড় বড় ব্যানার লাগিয়েছি, অমুক কিছু। ছোট্ট একটা কথা বলি, আমরা এই মানে উন্মাদ ছিলাম এবং আমরা ভাষণের একটা ভালো অংশ আমরা চালিয়ে নিতাম হাওয়াই চপ্পল নিয়ে। যে মেয়েটি টালির ঘরে থাকে, সাধারণ একটা সুতি শাড়ি পরে, হাওয়াই চপ্পল পরে করে, আমরা বহু ব্যানার লাগিয়েছি এবং এটা নিয়ে অনেক আমরা যে বক্তব্য রাখতাম এখানে আমরা তুলে ধরতাম। এটা যখন আস্তে 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 পুরানোতে থাকলো, তার বয়স বাড়তে লাগলো, মানুষও আসতে শুরু করলো। আমরা যখন যেতাম, পশ্চিমবাংলায় যেতাম, আমরা গেছি, সভানেত্রীর বাড়িতে গেছি, মুকুল্লায় ছিল নেতা, নিজাম প্যালেসে যেতাম আমরা, সেখানেও থাকতাম। এইভাবে চলছে। আমাদের অর্থনৈতিকভাবে করুণ অবস্থা, পশ্চিমবাংলায়ও করুণ অবস্থা। আমরা চাঁদা তুলে দিয়ে পশ্চিমবাংলার নেতাদের টিকিট কেটে দিতাম, প্লেনের টিকিট। আমরা নিজেরা এখানে চাঁদা তুলে দিতাম। তারপরে পরে 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 যখন দেখছি যে না, সেই হাওয়াই চপ্পলের কাহিনী আর বাস্তব আলাদা, একদম আলাদা। দিনটা যত পুরানো হতে যাচ্ছে, আর আমরা ফ্রম দ্য বিগিনিং যেটা শুনে আসছিলাম তার সাথে আকাশ পাতাল পার্থক্য। তো আমরা এইভাবে আস্তে আস্তে করলাম। এই তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে সেভারাল টাইম এসছে, একবার এসেছে, তা কন্টিনিউ করেছে। নট দ্যাট, সুধীর বাবুর মতো লোকও তৃণমূল কংগ্রেসটা করতে পারল না শেষ পর্যন্ত। আমরাই রাজ্যে তৃণমূল কংগ্রেস করি, মাটি কামড়ে থেকে সিপিএম এর অত্যাচার সহ্য করলে আমরা তখন সেখানে গেলে পাত্তা পেতাম না। প্রথম পেতাম, তখন তো লোক নেই। কিন্তু পরবর্তী সময় নেত্রীর বাড়িতে দূরের কথা, নিজাম প্যালেসে গিয়েও দেখা করাটা কষ্টকর ছিল। একদিন দেখা করার জন্য ত্রিপুরা ভবনে বেশ কয়েকদিন থাকতে হতো। সে যাই হোক, বড় হয়ে গেছে। কিন্তু তার পরবর্তী সময় যেই ত্রিপুরার প্রতি যেটা দৃষ্টিভঙ্গি আলাদা। এই নেত্রী আস্তাবল ময়দানে জনসভা করেছিল, সেখানে বলেছিল একটা রুটি যদি হয় অর্ধেক খাবে পশ্চিমবাংলায়, অর্ধেক খাবে ত্রিপুরার মানুষ। দেখলাম কথায় আর কাজে ফারাক নাই, কিছু নেই, একদম কিছু নেই। পরবর্তী সময়ে দেখলাম এটা আর হচ্ছে না, আমরা এটা ধরে রেখে লাভ হবে না। কারণ তখন তৃণমূল কংগ্রেস দলটা আঞ্চলিক দল। আচ্ছা, একটা কথা বলেন তো, মায়ের কাছে সন্তান পৃথিবীর সবচেয়ে উপরে। একটা ছেলে যদি অন্ধ হয়, মা কি তার নাম অন্ধ রাখবে? রাখবে না। অনেকেতে মা আদর করে অন্ধ ছেলের নাম রাখে পদ্মলোচন। তো তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, নাম রেখেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো এটা কি করতে হবে? নাম রেখেছে, বাট এটাকে সর্বভারতীয়, যেটা আমাদের নির্বাচন কমিশনের গাইডলাইন নিয়ম আছে, সেই স্তরে নিয়ে যেতে হলে নিয়মকানুন আছে। বিভিন্ন রাজ্যে, এখানে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, অন্ধ্রপ্রদেশেরও আসতো। আমরা যখন কলকাতায় হতো, সম্ভব হয়নি। তো পরে কোথায় এসছে? তিনটে রাজ্যে, মণিপুর, আসাম, ত্রিপুরা। মণিপুর চলে গেল, তারপর আসামও চলে গেল, ত্রিপুরাও চলে গেল। তো আমরা তখন দেখলাম
এইভাবে বসে থাকলে হবে না, আমাদের ইগনোর করছে। মমতা ব্যানার্জি যেমন 1993 সনের পর থেকে সময় খুঁজছিল, সেটা 6 বছর লেগেছে, 97 লাস্টের দিকে গিয়ে তৃণমূল কংগ্রেস করেছে। আমরা হতাশ হয়ে গেছি যে না, এই তৃণমূল করে আর কোনো লাভ হবে না। কিন্তু কোথায় যাব? সেই কংগ্রেসে গিয়ে লাভ নাই, কোনো লাভ নাই। বারবার বিশ্বাসঘাতকতা করছে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, আমাদের মতো যারা আছে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে। তখন আমরা খুঁজে পেলাম নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিপ্লব দেবদের মতো লোকের সাথে। তখন আমরা বিজেপি দলে যোগ দিয়েছি। এই হলো অবস্থা। মানে শুরু থেকে তৃণমূল কংগ্রেস যেদিন থেকে পথ চলা শুরু করলো, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে শুরু করে আপনি তৃণমূল কংগ্রেসটা করেছেন দীর্ঘ 19 বছর, কিন্তু আপনি বলছেন বা যেটা আপনার বক্তব্য থেকে এলো যে ত্রিপুরাকে নিয়ে কোনো সময় তাহলে তৃণমূল কংগ্রেস সিরিয়াস ছিলেন না। না না, আমি আপনাকে বলছি তো, ত্রিপুরাতে সরকার গড়বে এমন না। আচ্ছা, এখন একটা জিনিস বলি, এখন অনেকে অনেক কথা বলছে। কি লক্ষ্য ছিল? সর্বভারতীয় দল হিসাবে স্বীকৃতিটা নেওয়া লক্ষ্য ছিল, আর এর বাইরে কিচ্ছু না। তো ত্রিপুরা রাজ্যের নির্বাচন কবে? 2023-এ। ইউপিতে নির্বাচন কবে? 22-এ। তো সেখানে যাক না সরকার গঠন করার জন্য। সর্বভারতীয় দল এখানে চাইছে ওইটা। এখন মমতা ব্যানার্জির মাত্র 2টো লক্ষ্য, এবং একটা সফল, আর একটা সফল হবে না। একটা কোনটা সফল? নট অনলি ইন্ডিয়া, পৃথিবীর। শঙ্করবাবু আসবো আপনার কাছে, তার আগে একটা কথা আপনার কাছ থেকে, মানে তাহলে শুরু থেকে আপনি তৃণমূল কংগ্রেস করেছেন, সেই নিরিখে যদি জানতে চাওয়া হয় যে শুরু থেকে, মানে তৃণমূল কংগ্রেস যেদিন থেকে পথ চলা শুরু হলো সেদিন থেকে আপনি বললেন যে সেদিন থেকেই আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেস করেছেন দীর্ঘ বছর। এত বছর তৃণমূল কংগ্রেস করার সময় যতটুকু মর্যাদা পাওয়ার কথা, বা যে মর্যাদাটা পাওয়ার কথা, বা যে সম্মানটা পাওয়ার কথা, পেয়েছিলেন? সেটা তো প্রথমে বলেছি, মর্যাদা সম্মান। আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি বলে দিচ্ছি, নট দ্যাট। ব্যাপারটা হলো সম্মান মর্যাদা তো দূরের কথা, বললাম তো একটাই মাত্র লক্ষ্য। আমি শঙ্কর রায় না, আমি তৃণমূল কংগ্রেসের ছোট্ট একটা ওয়ার্কার। অঙ্ক কষে দেখলো বলতো যে এই মাটিতে এ ফুল ফুটবে না, সরে গেল। আমরা পরে গেলাম বিপাকে। আমরা কি করব? আমরা কি করব? এসে আশা নিয়ে সর্বভারতীয় হয়নি, আমরা কি করব? আমরা তো কিছু একটা কংগ্রেসেও যেতে পারবো, কোথায় যাব? সেই সময়ে আমাদের ভাগ্য, ত্রিপুরার রাশির ভাগ্য ভালো। আমরা 3টা লোক পেয়েছি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিপ্লব কুমার দেব। শেখরবাবু আপনার কাছে আসি, যে তৃণমূল কংগ্রেসের যে এরাজ্যে রাজনীতিতে যে অতীতের ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ডে দেখা গেছে, বলছে যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে সফল হতে পারেনি, ব্যর্থ হয়েছে। মূল কারণটা কি? কেন তৃণমূল কংগ্রেস ব্যর্থ হলো এখনো পর্যন্ত অতীতে এ রাজ্যে? মূল কারণ ত্রিপুরাকে তার প্রাপ্য গুরুত্ব দেওয়া হয়নি। এখানকার অনেক নেতা কর্মী, যেমন শঙ্করবাবু বললেন, আরো তো ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরবাবু গিয়েছিলেন তৃণমূলে। 1999 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরায় তিনি 2য় স্থান পেয়েছিলেন, এবং আরো বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে ওনাদের যে প্রাপ্য গুরুত্বটা পাওয়া, আলাদা করে সম্মান দেওয়া, সেটার প্রয়োজন নেই। কিন্তু একজন দলীয় কর্মী, একটা রাজ্যের যে ইউনিট, পার্টির কমিটি, তার প্রতিনিধি হিসেবে যে গুরুত্বটা পাওয়া উচিত ছিল সেটা ওনারা পাননি। তো ফলে তৃণমূল এখানে দাঁড়াতে পারেনি। স্থানীয় নেতৃত্ব যদি না থাকে, প্যারাশুটে করে উড়ে এসে রাতারাতি কিছু করা যায়। রাজনীতিটাই এই জন্যই অত্যন্ত কঠিন বিষয়। আমি একসঙ্গে দলবদ্ধভাবে এসে এখানে হাজির হলাম, বিমান যুগে দিল্লি থেকে, কলকাতা থেকে এসে এখানে একটু লোক দেখানোর চেষ্টা করলাম যে আমি এই আছি, আমি এই করছি, সেই করছি। ত্রিপুরার মানুষকে পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি আছে, এটা আমি জানি না বলা উচিত কিনা, তবু বলি। পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা ধারণা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংস্থা সহ সবারই, যে ত্রিপুরা এবং আসামে যে সমস্ত বাঙালিরা থাকেন, এরা হচ্ছেন তাদের সাংস্কৃতিক উপনিবেশ। মানে ওনারা যেভাবে যখন যা বলবেন সেটাই আমরা মেনে নেব এবং সেভাবেই চলতে হবে, এরকম একটা ইলিউশনে ওনারা ভোগেন। আর
মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে নিজের ভিত শক্ত করতে, কিন্তু পাশাপাশি যে ত্রিপুরা ওনার সঙ্গে আছে সেই জন্য যে সামান্য একটু গুরুত্ব দেওয়া দরকার, রাজনৈতিক একটা উদ্যোগ নেওয়া দরকার, সেটা তিনি নেননি। তো এখন হয়েছে কি, এখন এই বিশেষ করে ওই বিগত নির্বাচনে জয়ী হওয়ার পর তো দুটো আসন তো বেশি পেলেন আগের বারের থেকে। ওনার ধারণা হয়েছে যে জাতীয় স্তরে ওনার স্বীকৃতি পেতে গেলে, জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে গেলে মোট 6% ভোট সম্ভবত লাগে। তো ত্রিপুরা থেকে যদি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়, এটা একটা। দ্বিতীয়ত ভেবেছেন যে ত্রিপুরায় যেহেতু বিজেপি সরকারের প্রায় 3.5 বছর, অল্প কিছুদিন পরে সম্পূর্ণ হয়ে গেছে, একটু ইনকামবেন্সি তো আছেই, যেহেতু অস্বীকার করার উপায় নেই, যে সব সরকারের ক্ষেত্রেই থাকে, এটার সুযোগ যদি নেওয়া যায়। তৃতীয়ত হলো তিনি ধরে নিয়েছেন যে যেহেতু এখানে ভোটারদের মধ্যে একটা ভালো অংশ, বড় অংশ বাঙালিরা আছে, তাদেরকে প্রভাবিত করা সম্ভব, সেই জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। উদ্যোগ নিতেই পারেন, এটা ওনার সাংবিধানিক অধিকার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যে পদ্ধতি প্রকরণ নিয়ে ওনারা এখানে এসছেন এবং ওনার দলের কর্মীরা, বিশেষ করে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রেহা, ওনারা যেরকম অশ্রাব্য ভাষায় রাজ্য পুলিশকে এবং এমনকি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গালিগালাজ করেছেন, সেটা শুধু অশুভ নয়, এটা শাস্তিযোগ্য, এরকম হওয়া উচিত না। আর আপনাদের টিভির পর্দায় তো দেখা যাচ্ছে যে ওনাদের আরেক নেত্রী জয়া দত্ত, তিনি লাঠি হাতে নিয়ে একটা বাইক ভাঙছেন। এগুলো কি কোনো সুস্থ দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতাকর্মীর আচরণ হওয়া উচিত? উচিত না। তো ওনারা যে উদ্দেশ্য নিয়ে আসেন সেই উদ্দেশ্য সফল হবে না, আমার এখন এই মুহূর্তে তাই মনে হচ্ছে। সেটাকে সফল করতে গেলে ওনাদের গোড়া থেকে শুরু করতে হবে। কারণ আপনি যদি একটা দালান বাড়ি তৈরি করতে চান, প্রথম তো একটা ফাউন্ডেশন লাগবে, তারপর আপনি ধীরে ধীরে ওয়াল তৈরি করুন, ছাদ দিন। ওনারা প্রথমেই গেছেন ছাদ দিতে, বড় বড় নেতাদের উড়িয়ে এনে ভাবছেন যে এখানে হয়ে যাবে, কিন্তু দলের ফাউন্ডেশনই তা নেই, ফাউন্ডেশনই নেই, ভিত্তিই নেই ওনাদের। দলীয় কোনো সংগঠন নেই, কোনো স্থানীয় নেতৃত্ব নেই, তারপর বিকল্প কোনো কর্মসূচি নেই। মানুষ যে আকৃষ্ট হবে তার একটা অল্টারনেটিভ প্রোগ্রাম থাকতে হবে, যে আমি জনগণের জন্য, ত্রিপুরার জনগণের জন্য এই করব সেই করব, এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার দায়বদ্ধতা, আমার এই নেতৃত্ব আছে, ওনারা কাজ করবেন, আপনারা দেখুন। তার উপর একটা সংগঠনকে ছড়িয়ে দেওয়া। এখন অব্দি ওনাদের কোনো রাজ্য কমিটি নেই, আর বাকি তো জেলা কমিটি, ব্লক কমিটি, পঞ্চায়েত, এগুলো ছেড়েই দিলাম। এই অবস্থায় শুধু উপর থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে রাজ্যে উড়ে এসে কি ওনাদের পক্ষে রাতারাতি কিছু করা সম্ভব? তাহলে এই যে দাবি বা আশা, যেটাই বলুন তৃণমূল কংগ্রেসের, যে 1.5 বছরের মধ্যে সরকার তৈরি হয়ে যাবে এমন যে দাবি বা আশা করছেন, এটা কি তাহলে এটা কি মানে পলিটিক্যাল একটা পাঞ্চলাইন বলা যেতে পারে, যাতে ইমেজটা তৈরি করতে পারে এরকম, নাকি এটার কোনো মানে ভিত্তি নেই? ওনারা হয়তো এরকম মনে করতে পারেন, ওনাদের মনের কথা তো জানি না। তো আমার সাংবাদিক হিসেবে দীর্ঘ অনেক দশকের অভিজ্ঞতা থেকে এটা বলছি যে এইভাবে কোনো পলিটিক্যাল বেস তৈরি করা যায় না। এইভাবে 1.5 বছরের মধ্যে আমি পার্টি ইউনিটকে সক্রিয় করে সারা রাজ্যে আমি ভোটারদের প্রভাবিত করে জয়ী হয়ে যাব, এটা কঠিন। আর দ্বিতীয়ত এখানে ওনারা আরেকটা জিনিস বুঝতে পারছে না, ত্রিপুরার ডেমোগ্রাফিক ইকুয়েশনটা, জনসংখ্যার যে ভারসাম্য। আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন 31% উপর ভোটার, 20টা সিট 60-এর মধ্যে জনজাতিদের জন্য সংরক্ষিত। ওই সিটগুলোতে বা ওই ভোটারদের মধ্যে ওনাদের কি গ্রহণযোগ্যতা? ওনারা যে একটা বেঙ্গলি সাব ন্যাশনালিজম, বাঙালি খণ্ড জাতীয়তাবাদের ধোয়া তুলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সবাইকে বলেন বহিরাগত, আমার বাংলা, আমাদের বাংলা, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের সত্যজিৎ রায়। ঠিক আছে, ওনারা আছেন বিশিষ্ট ব্যক্তি, আমরা তো শ্রদ্ধা করি, কিন্তু এই স্লোগানটা তো ত্রিপুরায় তত কার্যকরী হবে না। এই সাব ন্যাশনাল সেন্টিমেন্ট ত্রিপুরায় কিন্তু খাবে না, কারণ আমরা অন্য রাজনীতিতে অভ্যস্ত। আমরা জানি আমাদের সহাবস্থান করতে হবে আমাদের জাতীয় উপজাতির সবাইকে। এই যে শঙ্করবাবু যে কথাটা বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি হয়তো ককবরক ভাষাও জানেন, অনেক বাঙালিই জানেন, আর জনজাতির মানুষেরাও বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত, আমরাও তাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত। এক সময় কিছু সংঘাত হয়েছিল, কিন্তু সেটা চলে গেছে। এখন উভয় জনগোষ্ঠী একটা অ্যাডজাস্টমেন্ট করে সুন্দরভাবে সহাবস্থান করছে। তো ওই যে তাদের যে তৃণমূলের উগ্র বাঙালি জাতীয়তা বা উপখণ্ড জাতীয়তাবাদের স্লোগান, এর ফলে তো এই যে ভারসাম্যটা এটা বিঘ্নিত হবে এবং সেটা তাদের পক্ষে যাবে না, সেটা সম্পূর্ণভাবে তাদের বিরুদ্ধে যাবে। ত্রিপুরার পলিটিক্যাল কালচারটাই অন্যরকম। শঙ্করবাবু, আপনার কাছে আসবে। তাহলে এই যে আপনি তো তৃণমূল কংগ্রেসে থাকার সময় যে আপনার বলা যেতে পারে আপনার কথাতেই তিক্ত অভিজ্ঞতা, এটা আপনি বললেন। তো
কিরকম ভাবে, মানে কোনো সময় কি, মানে শুধু আপনারা যে তৃণমূল কংগ্রেস করেছেন ত্রিপুরা থেকে, আপনাদের যে একটা ইউনিট ছিল, সেই দিকটাতে কি কোনো সময়ই মানে সেরকম ভাবে সিরিয়াসলি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা হয়নি? মানে পশ্চিমবঙ্গে যারা নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়, পরবর্তী সময় উনি মুখ্যমন্ত্রী হন পশ্চিমবঙ্গের, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে 2011 সালে, তো কোনো সময়ই কি মানে আপনাদের কখনো কি এই যে দীর্ঘ আপনার এই জার্নিটা তৃণমূল কংগ্রেসে, সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার বা দেখা করার, কথা বলার সুযোগ হয়েছিল? বা আপনাদের ত্রিপুরার ইউনিটের কথা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৎকালীন সময় যাদের উপর দায়িত্ব দেওয়া ছিল ত্রিপুরার, তারা কি কোনো সময় সিরিয়াসলি শুনেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন? কি সমস্যা, দলের কোথায় কাজ করতে গিয়ে কি সমস্যা, আপনাদের কি গুরুত্ব দিয়ে আপনাদের কথাটা শোনা হতো? আপনারা কি আপনাদের বক্তব্যটা রাখতে পেরেছিলেন সঠিকভাবে? পেরেছিলাম এবং শুনতো। কখন? প্রথম আচ্ছা। দলটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো হুম। এবং ওনারা বুঝে গেলেন যে না, এই মাটিতে হবে না, হুম। তখন এটাকে ত্রিপুরাটাকে ইগনোর করতে শুরু করে দিল। আমরাও বিভাগে পড়ে গেলাম। হুম। এই হেন অবস্থা। তারা এগুলি শেখরবাবু যেটা বলছে, হুম। যে এখানে আপনিও বলছেন যে ভিত শক্ত, এটা মমতা ব্যানার্জি জানে, এখানে তা না, তখন না। এখন কি বলছে দেখবেন, ইদানিং আমি পরশুদিন শুনেছি ওরা করেছে, ত্রিপুরায় আসবে তৃণমূল। প্রথম বলেছিল খেলা হবে, এটা এখন বলে বন্ধ করে দিয়েছে। এখন বলেছে ফ্ল্যাক্স বানাবে, ত্রিপুরায় আসবে তৃণমূল। আমাদের স্লোগানও পাল্টাচ্ছে। দেখা গেল যে প্রথম যে সাংবাদিক সম্মেলন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেখানে ওনার যেটা ছিল সাংবাদিক সম্মেলনের সময় যে ফ্ল্যাক্সটা বা ওটা যে স্লোগানটা যেটা ছিল, সেটা ছিল এবার ত্রিপুরা। হঠাৎ করে গতকালকে যে পরবর্তী যে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন হলো, সেখানে দেখা গেল জিতবে ত্রিপুরা। স্লোগান নিয়েই তারা এখনো ঠিক করতে পারছে না কোনটা করবে। আমি টিভিতে দেখেছি ওখানে জিতার পরে খেলা হবে ত্রিপুরা। হ্যাঁ, ওরা বুঝে গেছে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা কত বড় খেলোয়াড়। এখান থেকে ব্যাটটা করবে, প্রতিটা বল ছক্কা হবে এবং প্রতিটা বল ত্রিপুরা থেকে গিয়ে পড়বে কালীঘাটে। এটা বুঝে গেছে তারা, তার জন্য বারবার স্লোগানগুলি পাল্টাছে। আর আপনারা জানেন, এবং গত রোববার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সাংবাদিক সম্মেলন আর হয়নি। না, ব্যাপারটা দেখুন, একটা কথা শেখরবাবু বলেছেন, তারা মনে হয় যে বাঙালির বাবা, ওয়েস্ট বেঙ্গলে যারা আছে আর ত্রিপুরা আসাম যারা বাঙালিরা আছে, তারা বোধহয় নিকৃষ্ট মানের বাঙালি। এবং ওয়েস্ট বেঙ্গলে যারা এখানে আসছে তৃণমূলের নাম নিয়ে, এটা আন্ডার এস্টিমেট করছে ত্রিপুরাকে। এবং ত্রিপুরা রাজ্যের, আমি বাঙালি টাঙ্গালি পাবো না, ত্রিপুরাবাসীকে তারা অপমানিত করছে। তারা তাচ্ছিল্য বা তুচ্ছ মনে করছে ত্রিপুরাবাসীকে। মনে হচ্ছে যেন কলকাতা থেকে বিরাট কিছু উড়ে এসেছে, একজন বিরাট হনো। এরা জানে না। আপনাকে একটা কথা বলে, থানায় যেভাবে যে আচরণ করেছে, আমি ত্রিপুরা পুলিশকে অভিনন্দন জানাবো। সহনশীলতা, ধৈর্য এবং ভদ্রতা যেটা দেখিয়েছে, ত্রিপুরা পুলিশকে অভিনন্দন জানানো হচ্ছে। তার সাথে এটা মনে রাখতে হবে। এবং ওনারা কি করছে, ওনারা ভেবেছে এটা বোধহয় ওয়েস্ট বেঙ্গল থানা থেকে। আর ইভেন আপনারা দেখেছেন আগে টিভিতে, আসামি ছাড়িয়ে নেওয়ার জন্য দলনেত্রী থানায় গেছে, দেখেছেন, সর্বভারতীয় টিভি চ্যানেলে দেখিয়েছে। দলনেত্রী গেছে আসামি ছাড়িয়ে, আর এখানে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে এরা এসে, আর কি জানি দেবাংশু ভট্টাচার্য, না কি ভাবে এরা আন্ডার এস্টিমেট করছে। আজকের দিনে আপনাকে আমি বলে রাখছি অন রেকর্ড, আজকে 10 আগস্ট 2021 লিখে রাখুন, যেদিন 2023 ত্রিপুরা রাজ্যের ভোট গণনা হবে, যদি 23 পর্যন্ত তৃণমূলের অস্তিত্ব থাকে ত্রিপুরা একটি আসনে পাবে না। আরে ক্ষমতায় আসতে হলে তো 31 লাগে, আউট অফ 60 31 লাগে, লিখে রাখুন আজকে 10 আগস্ট 2021 যদি 23 পর্যন্ত অস্তিত্ব থাকে এবং প্রার্থী দেয়, একটি আসনও তৃণমূল কংগ্রেস পাবে না। নোট করুন।
সেগুলো এইবার যে তৃণমূল কংগ্রেস আবার দেখা যাচ্ছে যে নতুন করে ত্রিপুরা একটা রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা শুরু করেছে, সে জায়গায় দাঁড়িয়ে আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলে যে তৃণমূল কংগ্রেসের কাছে প্রধান প্রতিবন্ধকতাগুলো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে জায়গায় তাদের এই যে নতুন করে একটা প্রয়াস রাজনৈতিক জমি খোঁজার বা তারা যে আশা বা দাবি করছেন সেটা ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা কোন জায়গায় রাজনৈতিকগত দিক থেকে, এটা যদি একটু বলেন প্রধান আপনার অভিজ্ঞতা কি বলে? প্রতিবন্ধকতা অনেকগুলো। ত্রিপুরাকে দীর্ঘদিন উপেক্ষা করে, অনেক কর্মী অনেক নেতৃস্থানীয় ব্যক্তিকে উপেক্ষা করে, দলের কোনো ভিত এখানে তৈরি না করে তৃণমূল যে ব্লান্ডার করেছে, এটা এক্ষুনি রাতারাতি সমস্ত নেতাদের পাঠিয়ে সেই ভুলটাকে সংশোধন করা যাবে, এটা সম্ভব না, এটা অসম্ভব। ঘরের ফাউন্ডেশন না থাকলে ঘরের ছাদ দিয়ে লাভ কি, বা দেওয়া যায় না। তো তৃণমূলের হয়েছে এই অবস্থা, ওদের বাধ্যবাধকতাটা বেশি। নেত্রীর উচ্চাকাঙ্ক্ষা, তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, দিল্লি গিয়ে তো বিরোধী অনেক দলের নেতা নেত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী হতে গেলে তো নিজের ক্ষমতায় পারবেন না, বা কোনো দলই পারবে না, জোট করতে হবে। সবাই যদি জোট হয় এবং ওনাকে যদি জোটের নেতৃত্ব দেওয়া হয়, তিনি যদি জোটের নেত্রী হন, অন্য দলগুলোকে বাগে আনার জন্য তিনি চেষ্টা করছেন। যদিও এটা সম্ভব বলে আমি মনে করি না। তো এরপর হলো কি ওনার লক্ষ্য, যে নিজের শক্তিটা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া। সবটাই কিন্তু যদি কিন্তুর উপর, কোনো কিছু নিশ্চয়তা নেই, সবটাই যদি কিন্তু, ইফস অ্যান্ড বাটস। তো উনি ভাবলেন বা হয়তো ভাবছে যে নিজের শক্তি যতটা বাড়িয়ে নেওয়া, পশ্চিমবঙ্গে যত বেশি সম্ভব 42টা লোকসভা আসনের মধ্যে উনার মনোগত বাসনা 42টায় জিতে যাওয়া। তো বিধানসভার লোকসভা তো আর এক নয়, বিধানসভায় 213 পেয়েছেন মানেই লোকসভায় জিতে যাবেন অধিকাংশ আসনে, সেটা খুব কঠিন কাজ। যাই হোক, তবুও ওনার চেষ্টা তো থাকবেই। তারপর যদি ত্রিপুরাতে যদি কিছু একটা করা যায়, তাহলে আসন সংখ্যাও বাড়লো, দলের ভোটের যে পার্সেন্টেজ সেটাও বাড়লো, জাতীয় দলের স্বীকৃতিও পাওয়া গেল, এবং নির্বাচন পরবর্তী সময়ে ওনার যে মনোগত বাসনা যদি খণ্ডিত কোনো রায় হয়, একটা ফ্র্যাকচার্ড ভার্ডিক্ট, মানে কেউ ক্লিয়ার মেজরিটি পায়নি, সেই ক্ষেত্রে উনি বার্গেনিং করে অন্য বিরোধী দলের নেতা নেত্রীদের মানিয়ে যদি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। এখন অব্দি ওনার যে কর্মকাণ্ড বিধানসভার নির্বাচনের পর থেকে, এটা দেখে আমার তাই মনে হচ্ছে। তো এটা আদৌ কোনোদিনই সম্ভব না, কারণ সবটাই নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর, এবং পুরোটাই অনিশ্চিত। আর ত্রিপুরাতে হঠাৎ করে এসে এখানে সম্ভব না। এখানে বিরোধীরা বামফ্রন্ট, এখানে পরম্পরাগত যে বিভাজনটা বাম এবং অবাম, অবাম শক্তিটাতে এখন বিজেপি শক্তিশালী, বিজেপি ক্ষমতায় আছে, আগামী দিনও ক্ষমতায় থাকার চেষ্টা করবে। কিন্তু বিরোধী শক্তি হিসেবে যে বামফ্রন্ট, তাদের মূল শক্তিটা কিন্তু ক্ষয় পায়নি, তাদের যে কমিটেড ভোট সেটা কিন্তু আছে, ওদের ফ্লোটিং ভোটটা চলে গেছে। এখন কমিটেড ভোট ওনারা কতটা ধরে রাখতে পারবেন আগামী নির্বাচন অব্দি, সেটা একটা প্রশ্নের বিষয়, বিশ্লেষণের বিষয়, এটা এক্ষুনি বলা যাবে না। কিন্তু মূল বিরোধী শক্তি বামেরাই, মূল বিরোধী শক্তি বামেরাই। তৃণমূল এসে হঠাৎ করে এই জায়গা নিয়ে নেওয়া, এটা সম্ভব না, এটা কোনোদিনই হয় না রাতারাতি বা এত অল্প সময়ের মধ্যে, এটা সম্ভব নয়। সুতরাং এখানে বিরোধী শক্তি হিসাবে বামফ্রন্ট আছে। আগামী দিনে নির্বাচনে কি হবে সেটা ওই বাম আওয়ামের মধ্যেই লড়াই হবে এবং স্থির হবে। এখনই ভবিষ্যৎবাণী করাটা আমি সাংবাদিক হিসেবে অন্তত পাচ্ছি না করতে, কিন্তু বা এটা সম্ভবও নয়। তৃণমূল তো ত্রিপুরাতে একটা ভুইফুর পার্টি, ওদের নেতারাও বহিরাগত। ওনারা তৃণমূলের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের কেন্দ্রীয় শাসক দলের সভাপতি, ওনাদেরকে যদি বহিরাগত বলতে পারেন, তা আমরাও তো বলতেই পারি ওনারা বহিরাগত। ওনারা ওভারনাইট ফ্লাইটে আসছেন, পরের দিন চলে যাচ্ছেন, হাঙ্গামা করছেন গিয়ে থানায় বা এসে। যাই হোক, প্রতিবাদ জানানোর তো অনেক ভাষা পদ্ধতি আছে, সেটা তো ওনারা মানছেন না। আর এইভাবে করে দলের ভাবমূর্তি তৈরি করা বা দলের একটা ভিত্তি তৈরি করা, সমর্থনের ভিত্তি তৈরি করা, এটা সম্ভব না। সুতরাং এটা আমি খুব একটা কিছু গুরুত্ব দিতে চাই না। আমি আপনাকে একটা কথা অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে। দেখুন, মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তার নিজের জায়গায় নেই, রাতারাতি ক্ষমতার জন্য, স্রেফ এন্ড স্রেফ ক্ষমতার জন্য। দেখুন, আমরা যখন তৃণমূল কংগ্রেস করেছি, আমরা পঞ্চায়েত নির্বাচন অংশগ্রহণ করছি, আমাদের কর্মীদের উপরে সিপিএম এর হারমাত বাহিনী কত আক্রমণ করেছে, তার মধ্যেও আমরা কিছু কিছু পঞ্চায়েত সদস্য জিতিয়েছি। আর সেই তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিরা এসে ত্রিপুরা রাজ্যে বলছে
বিজেপিকে হটানোর জন্য সিপিএম এর সাথে জোট করা দরকার। 1 নম্বর, এই মমতা ব্যানার্জি এই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছেন কেন? দিল্লির কংগ্রেস বিশ্বাসঘাতকতা বারবার করছে, তার জন্য সিপিএম কে হটানো যাচ্ছে না। বারবার বলেছে তার জন্যই আমরা কংগ্রেস ছেড়েছি, তৃণমূল কংগ্রেস করেছি সিপিএম কে হটানোর লক্ষ্যে। ওনাদের কথা মতো, আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ না, আমরা ত্রিপুরার মানুষ। ওনারা বলেছেন তৎসময় বামফ্রন্ট পশ্চিমবাংলায় 50,000-এর উপরে কংগ্রেস কর্মী খুন করেছে, বিরোধী রাজনৈতিক দলে কর্মী খুন করেছে। মানুষ এই মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছে সিপিএম বিরোধী নেত্রী হিসেবে, আমরা মনে করেছি। সেই মমতা ব্যানার্জি আজকে বলছে যে সিপিএম কেও আসতে হবে। কারণটা কি? কি আছে এই দলটার? কি আছে মমতা ব্যানার্জির নীতি আদর্শ বলতে? আছে কিছু? বলবেন কিছু? আছে কিছু? মানুষকে নিয়ে নিজে ক্ষমতা ভোগ করার জন্য পুতুলের মতো খেলছে মানুষকে। ত্রিপুরা রাজ্যের মানুষ এত বোকা না। আর একটা কথা বলছে বাংলার সংস্কৃতি হারিয়ে গেছে, ক্ষমতায় আসবো। ক্ষমতায় কি বড় বড় ফ্ল্যাক্স লাগালে ত্রিপুরায় জিতবো, ত্রিপুরায় আসবো? 1 পার স্কোয়ার ফুট ফ্ল্যাক্সের দাম 10 টাকা। এবার আপনি যত টাকা বেশি দিবেন তত বড় ফ্ল্যাক্স লিখে দিলে আসবে। ক্ষমতায় আসতে হলে মানুষের মন জিততে হবে। আর ত্রিপুরার রাজ্যের জাতি জনজাতি সমস্ত অংশের মানুষের মন যদি জিতে থাকে, একটা মানুষ আছে, তার নাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সে জঙ্গল থেকে শুরু করে সমতল সমস্ত জায়গায়। আমি আপনাকে একটা কথা বলি, শুনেছেন আপনারা উনি কোন করোনা আক্রান্ত হয়েছেন? 12 দিন ঘরে ছিলেন, 13 দিনের দিন বেরিয়েছেন। আমি শুনেছি, আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি মুখ্যমন্ত্রী, আরে আপনি করছেন কি? আপনি এই করোনা আক্রান্ত আপনি বেরিয়ে পড়ছেন? আমাকে বলছে উনি, ত্রিপুরাবাসীর আশীর্বাদ এবং মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ যদি থাকে আমার কিচ্ছু হবে না। করোনা আমাদের অনেক অনেক ধ্বংস করে দিয়েছে, বসে থাকা যাবে না। ফর দ্য ইন্টারেস্ট অফ ত্রিপুরা, ফর দ্য ইন্টারেস্ট অফ এই যে গভর্নমেন্ট, আমার বসে থাকা চলবে না, বসে থাকা চলবে না, আমাকে কাজ করতেই হবে। সেই জন্য দিবারাত্র কাজ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। কি করেছে? 13,000 কোটি টাকার উপরে ঋণ রেখে গেছে। এখন সিপিএম সাধুর মতো কথা বলছে, মনে হয় যে সুবোধ বালক। কি পরিমাণ খুন করেছে। আজকে মমতা ব্যানার্জির মুখে যেমন গণতন্ত্র এবং সংবিধান শোভা পায় না, সিপিএম এর মুখে। শুধু আমার সাবরুম সাব ডিভিশনে 1993 থেকে 98 5 বছরে 14টা খুন হয়েছে। বলুন এই বিপ্লব দেবের রাজ্যতে খুন হয়েছে? এ রাজ্যে রাজনৈতিক শুধু সাবরুমে 5 বছরে দক্ষিণ জেলায় 50-এর উপরে খুন হয়েছে। কি বলবেন? এদের মুখে গণতন্ত্র আর সংবিধান, আর মমতা ব্যানার্জি বলে সংবিধান আর গণতন্ত্র। এই দেশে সংবিধান এবং গণতন্ত্র যদি কোথাও কবর দিয়ে থাকে, সেটা কবর দিয়েছে পশ্চিমবাংলায়। আর উনি সংবিধান এবং গণতন্ত্র কি বলেন? ভারতীয় সংবিধান মজবুত এবং গণতন্ত্র মজবুত বলেই উনি বিধানসভায় হেরেও এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কি কারণে? ভারতবর্ষের সংবিধান মজবুত, গণতন্ত্রের ভিতটা মজবুত বলেই উনি এই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে উনি এখন মুখ্যমন্ত্রী হিসাবে। আপনি দেখেছেন নাটক? এখানে আগে ত্রিপুরা কি আসতো? পশ্চিমবাংলা থেকে যাত্রাপার্টি আসতো, এখন আসে না। এখন তৃণমূল কংগ্রেস নতুন করে কি দেবাংশু ওদের পাঠাচ্ছে নতুন যাত্রাপালা করার জন্য। এখন বন্ধ হয়ে গেছে। কোথেকে আসতো? কলকাতার থেকে আসতো। এখনো নতুন করে আসছে সেই কলকাতা থেকে। ত্রিপুরা রাজ্যের মানুষকে আন্ডার এস্টিমেট করছে। আপনি দেখুন কত বড় নাটক। নন্দীগ্রামে যখন গেল দরজার একটু শিপ লেগেছে, পায়ে ব্যথা পেতে পারে, সেটাকে এমন নিয়েছে নাটক করতে করতে। দেখেছেন হুইল চেয়ারে বসে বসে পুরো ইলেকশন করেছে। পুরো ইলেকশন যখন করেছে, যে ডিউটিতে ছিল তার হুইল চেয়ার ঠেলতে ঠেলতে তার অবস্থা কাহিল হয়ে গেছে। যেদিন ভোট গণা হয়েছে, আগের দিন পর্যন্ত দেখুন হুইল চেয়ারের মধ্যে নাটক করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে। যেদিন ভোট গণা হয়েছে, যেই মাত্র শুনলো
যে উনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন, ডাক্তারে ব্যান্ডেজ খুলতে হয়নি, নিজে নিজে ব্যান্ডেজ খুলে গেছে। পায়ের ব্যান্ডেজ আর ডাক্তারে খুলতে হয়নি, যেই মাত্র শুনেছে যে শুভেন্দু অধিকারীর কাছে ওখানে হেরে গেছে, সঙ্গে সঙ্গে ব্যান্ডেজটাও খুলে গেছে। তো কত আর নাটক দেখবেন। সেখানের যে ব্যান্ডেজ, এই ত্রিপুরার রাজ্য দেবাংশু এই ব্যান্ডিসের, কারণ দিদির কাছে ব্যান্ডিসের নাটক শিখে সেই ব্যান্ডিসের কাহিনী আর নাটক ত্রিপুরাতে এসে। ওরা জানে না ত্রিপুরার মানুষ কি জানে, জাতি জনজাতির সমস্ত অংশের মানুষ কি, এরা এরা জানে না রেসপেক্ট করতে, সম্মান দিতে জানে না। এই রাজ্যের মানুষকে আন্ডার এস্টিমেট করছে এই রাজ্যের মানুষকে। বললে অমুক অমুক চলে আসবো, অমুক রসগোল্লা দেখুন না, বললাম তো আজকে লিখে রাখুন, 2023 যেদিন ভোট গণনা হবে একটি আসনও পাবে না, নট এ সিঙ্গেল ওয়ান। শেখরবাবুর কাছে আসবো। শেখরবাবু, এখনো পর্যন্ত এই যে তৃণমূল কংগ্রেস যে ত্রিপুরায় নতুন করে রাজনৈতিক জমি খোঁজার যে একটা চেষ্টা শুরু করেছে, সেখানে খুব একটা যে বড় সাফল্য এখনো পর্যন্ত এসেছে তেমনটা নয়। উল্টে রাজনৈতিক পর্যবেক্ষক মহলরা মনে করছেন যে কিছুটা অস্বস্তিতেই পড়েছে তৃণমূল কংগ্রেস। এই যে দলবদলে যেই খেলাটা এখনো পর্যন্ত যে দেখা যাচ্ছে, যে না বিজেপি না বিরোধী শিবিরে সেরকম ভাবে ভাঙন ধরাতে পেরেছে তৃণমূল কংগ্রেস। তো আপনার কি মনে হয়, আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলে যে তৃণমূল কংগ্রেসের পক্ষে এই দল ভাঙানোর খেলাটা কি এখানে করা সহজ হবে, নাকি সেটা কঠিন হবে? এবং শুধু কঠিনই নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষে কার্যত অসম্ভব হবে ভবিষ্যতে, কি মনে হয় আপনার? আমি যতটা জানি, শাসক বিজেপির বিধায়কদের মধ্যে হয়তো কারো কারো ব্যক্তিগত কিছু অভিযোগ খুব থাকতে পারে, কিন্তু দলতে কেউ করবেন না, এটা আমি নিশ্চিত। একটা স্পেকুলেশন চলছে, আলোচনা বিশেষ একজনকে লক্ষ্য রেখে, কিন্তু তিনি শেষ পর্যন্ত দলত্যাগ করবেন বলে আমি মনে করি না, দলেই থাকবে। তো এটা একটা ব্যাপার। আর কংগ্রেস দলেরও ওদের তৃণমূলে যাওয়ার কি প্রয়োজন, তাদের তেমন কোনো আশান্বিত হওয়ার তো কোনো কারণ নেই, কারণ তৃণমূলের সম্পর্কে মানুষের এখানে আগের অভিজ্ঞতা আছে। 1998 হলো, তারপর আবার হলো সম্ভবত 2008 নয়, তারপর 2016, কেউই তো থাকতে পারেননি, কারণ ন্যূনতম স্বীকৃতি নেই। কাজ যে করবেন তার একটা ডিরেকশন, একটা কেন্দ্রীয় একটা গাইডলাইন থাকে, একটা নির্ধারিত নীতি কর্মসূচি সেগুলো থাকে, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া। তো এসব আইডিওলজি বা মতাদর্শের ব্যাপার নিয়ে তো তৃণমূলের কখনো মাথা ব্যথা নেই। তৃণমূল হচ্ছে ভোটের ইকুয়েশন খুঁজে, ভোটের সমীকরণটা কোথায় কিভাবে ভোটটা পাওয়া যাবে, সেই জন্য বাকি সবকিছু, এমনকি দেশের স্বার্থ যদি গুল্লায় যায় কিচ্ছু যায় আসে না তাদের। এবং দেশের স্বার্থ প্রকৃতই তৃণমূলের হাতে গুল্লায় গেছে কিনা সেটা এখনই বোঝা যাচ্ছে, আরো বেশি বোঝা যাবে যত দিন গড়াবে, তত, মানে পশ্চিমবঙ্গের কথা বলছি। তো এই যেখানে পরিস্থিতি, সেখানে এই তৃণমূল এত বেশি আসনে জিতেও কোনো উৎসাহ উদ্দীপনা কিন্তু সৃষ্টি করতে পারেনি। পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ আছেন যারা খুবই হতাশ তৃণমূলের এই জয়, ভালো বড় অংশের মানুষ। তো প্রশাসন দিয়ে তাদের দাবিয়ে রাখা হয়। আমি যতটা পেয়েছি মিডিয়াতে, 40 জন বিজেপি কর্মী সমর্থক খুন হয়েছেন শুধুমাত্র মে মাসের 2 তারিখের পর থেকে, আফটার কাউন্টিং, ভোট গণনার পর। ধর্ষণ হয়েছে কয়েকশো, হাজার হাজার মানুষ, মানে লক্ষাধিক মানুষ গৃহহীন। ওনারা তাপ পালিয়ে যেতে হয়েছে আসামে, উড়িষ্যায় বা ভারতের অন্যান্য প্রদেশে আশ্রয়ের জন্য। ত্রিপুরায়ও হয়তো এসছেন কয়েকজন, আমরা চিনি না, আশ্রয়ের জন্য। এই তো তৃণমূলের সন্ত্রাসের কারণে। তো এই বিষয়গুলো আজকের যুগে তো আর কোনো কিছু গোপন থাকে না, এই বিষয়গুলো গোপন নেই, সবাই জানেন। সুতরাং মানুষ খুব ভালোভাবে চিন্তা ভাবনা করেই তাদের সিদ্ধান্ত নেবেন। এবং আমার ধারণা তৃণমূল এখানে খুব একটা কিছু করতে পারবে না, বরং এখানে বামপন্থীর আগেও ছিল, এখনো আছে, বর্তমানে বিজেপি আছে। এই মূল লড়াইটা এই দুইটি শক্তির মধ্যেই হবে, বাকি পোলারাইজেশন হয়ে যাবে। কংগ্রেস হয়তো আলাদাভাবে যদি নমিনেশন দেয়, কংগ্রেস তার কিছু সামান্য কিছু ভোট পাবে, গত নির্বাচনের থেকে হয়তো এবার বেশি পাবে, কিন্তু কংগ্রেসের সমস্যা অন্য জায়গায় এবং অনেক সমস্যা, সেটা নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না। তৃণমূলের এখানে খুব একটা ভালো কিছু করার সম্ভাবনা এটা নেই বললেই চলে, দেখছেন না সেরকম আশা। তাহলে শঙ্করবাবু, আপনার কাছে তাহলে যেটা জানা, যে তৃণমূল কংগ্রেসের আগমনী ত্রিপুরাতে, তাহলে কি আপনাদের জন্য কিছুটা সুবিধা হয়ে গেল বলে মনে করছেন? না, আমি দেখুন, এই তৃণমূল কংগ্রেস কি, আমি একজন বিজেপির বিধায়ক হিসেবে, আমি আবার দক্ষিণ জেলার সভাপতিও বটে,
আমি সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কিন্তু বলতেই চাই না, লেস ইন্টারেস্টেড। কারণ আজকে প্রতিটা ছেলে মেয়ে শিক্ষিত, ম্যাক্সিমাম ছেলে মেয়ে শিক্ষিত, ফাইন্যান্সিয়ালি গরিব হতে পারে, ধনী, এটা অ্যানাদার ইস্যু। বেশিরভাগ ছেলে মেয়ের বা মানুষের হাতে মোবাইল আছে। আজকে সারা পৃথিবীটা হাতের মুঠে। এখন কাউকে বলতে হবে না হোয়াট ইজ তৃণমূল কংগ্রেস। আজকে দেখছে মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন ইয়েতে দেখছে পশ্চিম বাংলার রাজত্বটা কি চলছে। নট অনলি ইন্ডিয়া, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নেই বর্তমানে পশ্চিমবাংলায় যেটা চলছে। এখানে এসে বড় বড়, বললাম তো বারবার, ত্রিপুরার মানুষকে আন্ডার এস্টিমেট করছে এই ওয়েস্ট বেঙ্গলের নেতারা বারবার। কুণাল ঘোষ দেখেছেন কি ব্যবহার। আর ওরা যদি বাঙালির দাবি করে, বাঙালির সংস্কৃতি দাবি, রবীন্দ্রনাথ এগুলির রেফারেন্সটা নেয়, শোভা পায় যে ভাষা ব্যবহার করেছে ত্রিপুরাতে এসে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে ভাষা ব্যবহার করেছে, থানাতে যেটা করেছে, ওই যে আন্ডার এস্টিমেট করছে বারবার ত্রিপুরাকে। তারা মনে করছে ওয়েস্ট বেঙ্গল থেকে মহাপুরুষ। তারা মনে করছে, আপনাকে একটা বলি, ওরা রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখবেন, এই যে আপনার এই যে আমাদের যে বাড়ি গ্রামে জলের সাপ্লাই লাইন দেয় না, একটা পাম্প হাউস থেকে দেয়, যেখানে প্রথম পাম্প হাউস থেকে জল ডেলিভারি দেয়, দেখবেন ওইখানে মোটা মোটা টায়ার। আর যেখানে জলটা বেরোয় দেখবেন এখানে 1/2 ইঞ্চি। আজকে যারা বাঙালি বাঙালি বলে চিৎকার করছে, রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের বিক্রি করে ওই বাঙালির যারটা ছিল তখন ওই পাম্প হাউসের গোড়ার পাইপের মতো। আর এই বাঙালিরা আজকে ওই যেখানে জল বেরোয় সেই বাঙালিকে 1/2 ইঞ্চিতে নিয়ে এসে, তারা আবার বাঙালি বাঙালি বলে গর্ব করে তলানিতে নিয়ে এসে। ত্রিপুরা রাজ্যে বাঙালির জায়গা না, জাতি জনজাতি বিভিন্ন ব্যক্তিত্বের বন্ধন, এখানে বিভিন্ন জাতির মেলবন্ধন। এটার সংস্কৃতিই আলাদা, এটার পরিবেশই আলাদা। ওখানে ওই ঢোল বাজালেও আর একটু নাচলো, আদিবাসী দরদ হয়ে গেছে না। আজকে দেখুন তো, সিনসিয়ারলি স্পিকিং, আপনি দেখুন বেঙ্গলের আপনার যে আদিবাসীদের অবস্থা, আমাদের রাজ্যে ইদানিং ঘোষণা করেছে 1,60,000 ঘর দেবে। 2022-এর মধ্যে বাড়ি বাড়ি জল অলরেডি স্টার্টেড, বিভিন্ন রকম স্কিম। আগের সরকারের মতো মিছিল করতে হচ্ছে না, বাড়িতে বসে সমস্ত সুযোগ পাচ্ছে। নরেন্দ্র মোদী ইয়েতে আপনার যার যার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে। কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে কত বলো, আমি সময় নষ্ট করবো, অনেক দিচ্ছে। কোথায়? ঘরের মিশে। আমরা তো প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে দেখেছি বুড়ো মানুষ চলতে পারছে না, বাট তাকে শুধু ভাতা পাওয়ার জন্য লাঠিটা ভর দিয়ে মিছিল করতে হচ্ছে। আর আজকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। রাজীব গান্ধী কি বলেছিল? দিল্লি থেকে 100 টাকা পাঠালে এখানে আসতো কত? অনলি 15 পয়সা, 15 পয়সা। আর আজকে 100 টাকা ঢুকছে, 100 টাকায় বেনিফিশিয়ারি পাচ্ছে। কে করেছে? নরেন্দ্র মোদী, বিপ্লব দেবেরা করছে। ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক, মানুষকে তুলতে হবে। আমরা কি দেখেছি প্রিভিয়াস গভর্নমেন্টের? গরিবের কথা বলে বলে প্রতি মুহূর্তে গরিবকে চুষে খেয়েছে। ত্রিপুরা রাজ্যে যখন মানিক বাবুরা ক্ষমতার থেকে যায়, লাস্ট বিধানসভায় কি বলেছেন? দারিদ্র সীমার নিচে কত লোক সংখ্যা? 67%। গরিবের বন্ধু, গরিবের পার্টি, গরিবের সরকার। আর এই এত গরিবের বন্ধু, গরিবের সরকারের আমলে দারিদ্র সীমার নিচে বসবাস করতো ত্রিপুরা রাজ্যে 67%। কি বলবেন এখানে? আর যে বলছে, বললাম তো, তারা যে এই যে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলার বলছে সংবিধান বলুন, অমুক বলুন, কোথায়? গত পরশুদিন আমার কষ্ট হয়েছে, 2 জনকে ধর্ষণ করে। কি বলবো এগুলি, আমার এই ধর্ষণ নিয়ে আমার বলতে ভালো লাগে। তারা আজকে এইরকম অরাজক পরিস্থিতি কায়েম করেছে পশ্চিম। আর এখান থেকে এসে এখানে বললে ত্রিপুরার মানুষ ছাগল, কথাগুলি বললো আর বড় বড় ফ্যাক্স বানালো। টাকা থাকলে যে কেউ বানাতে পারে, পার স্কোয়ার ফুট 10 টাকা করে ইয়ে করে। তো এইখানে আমি আবারও বলছি, নট এ সিঙ্গেল সিট, একটি আসনও পাবে না। পিসি ভাইপো যত আর আরে কুণাল ঘোষ আছে, এখানে এসে চিৎকার করে বড় বড় কথা বললে সত্য হয়ে যাবে। আগে যাচাই করতে বলুন ওরা কারা এখানে বড় বড় ডায়লগ মারছে। আজকে হাতের মুঠে পৃথিবী ছেলে মেয়েদের। 2 জনকে ধর্ষণ করে, 2 জনকে ধর্ষণ করে। 2 জনকে ধর্ষণ করে, 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 2 জন
শিক্ষিত ছেলেমেয়েরা বসছে, আড্ডা মারছে, দেখছে ইউটিউব দেখছে, সমস্ত কিছু দেখছে, চ্যানেল দেখছে, জানতে পারছে, বুঝাতে হবে না, ভাষণ দিতে হবে না। আগের দিন নেই, পিসি বাইপুর ক্ষমতা নাই ত্রিপুরার যে একটি আসনও জিতার বলে দিল। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেখরবাবু, তাহলে যে বর্তমানে যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে যে বাস্তব কর্মকাণ্ড বলুন, সেই বাস্তব কর্মকাণ্ডের নিরিখে তাহলে যে ভবিষ্যৎটা, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, ভবিষ্যৎটা কি তাহলে এখনই দেখতে পাচ্ছেন, এবং সেই ভবিষ্যতের রূপরেখাটা কি? তৃণমূল কংগ্রেসের এ রাজ্যে ভবিষ্যৎটা কি হতে আমি চলেছে? তো ইতিমধ্যেই বললাম যে তৃণমূলের এখানে ভবিষ্যৎ খুব একটা ভালো বলে আমি মনে করি না। কারণ ওদের ওয়েস্ট এবং বেঙ্গলের 2023 পর্যন্ত কি তাদের এই না না এই দেড় ধারাবাহিকতা বা যেটা বলুন, বছরের মধ্যে ওদের পক্ষে কিছু করা সম্ভব না। দ্বিতীয়ত, মানুষ ওদের প্রতি আকৃষ্ট কেন হবে? পশ্চিমবঙ্গে ওদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত বিভৎস, এগুলো ভালোভাবে রিপোর্টেড হয় না। বিভিন্ন কারণ আছে, মিডিয়াতেও সব আসে না, কিন্তু পশ্চিমবঙ্গে তো আমাদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ, আত্মীয় স্বজনও আছেন, বন্ধু বান্ধব প্রচুর আছে। পশ্চিমবঙ্গের অবস্থা খুবই শোচনীয়। এই ট্র্যাক রেকর্ড নিয়ে ওনারা এখানে মানুষকে প্রভাবিত করতে পারবেন এটা আমার মনে হয় না। তারপরে ওদের মুখ হিসেবে এখানে যারা আসছেন তাদের মধ্যে আছেন কুণাল ঘোষ, 3.5 বছর কারারুদ্ধ ছিলেন দুর্নীতির দায়ে, সারদা কেলেঙ্কারি। ঋতব্রত নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন সিপিএম এ, তিনি আশ্রয় নিয়েছেন তৃণমূলে যাতে গ্রেপ্তার না হন, এখন নাকি আবার ওদের কি ট্রেড ইউনিয়ন লিডার। তো এই সমস্ত মুখ সামনে রেখে মানুষ সবই জানে, মানুষের সবটাই জানা আছে। তো এই সমস্ত মুখ সামনে রেখে ওরা কিভাবে মানুষকে প্রভাবিত করবেন, ভোটারদের প্রভাবিত করবেন? আর এই 2023 ছেড়ে দিন, ওদের পক্ষে ভবিষ্যতে কিছু করা এখানে কঠিন, কারণ কিছু মৌলিক বিষয় আছে যেগুলো থাকতে হবে। মানুষ কেন যাবে? প্রথম কথা হচ্ছে এমন একটা ভালো কর্মসূচি দেখাতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে যেটা থেকে মানুষ আকৃষ্ট। সেই জন্য দরকার একটা সাংগঠনিক কাঠামো। কিছু নেই, কোন নতুন কর্মসূচিও নেই। এমন কিছু করতে হবে যেটা নতুন, যেটা অন্য দলগুলো যেটা পাচ্ছে না। তো এমন কি ওরা দেখাতে পারবে, বা দেখাতে তো পারেনি, পারবে ভবিষ্যতেও পারবে না। তো কি মানুষ কেন আকৃষ্ট হবে? ওদের সংগঠন কোথায়? আমি বুঝলাম সব পার্টি কিছু ভোট পেয়ে যায়, কেন জানেন তো? সেটা হচ্ছে নেগেটিভ ভোট, এন্টি ইনকামবেন্সি ভোট, নেগেটিভ ভোট, এগুলো কিছু কিছু অনেক পার্টি পেয়ে যায়। তৃণমূলের যেহেতু এখানে সংগঠন বলতে কিছু, সংগঠনের দন্ত সহ নেই, ওদের পক্ষে এটাও তো টানা মুশকিল। মানুষের শুধু নেগেটিভ সেন্টিমেন্ট থাকলেই হবে না, এটাকে ভোটের বাক্সে যে নেওয়া, এটার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। মানুষকে কনভিন্স করতে হয় যে না, আমি তোমাকে রক্ষা করবো, আমি তোমাকে বিকল্প দিতে পারবো। শেখরবাবু একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, আসবো আপনার কাছে একটু শেখরবাবু থেকে নিয়ে নি বক্তব্যটা। তাহলে সামগ্রিকভাবে কি দেখছেন? তাহলে 2023 তৃণমূল তেমন কোনো ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না। কোনো ফ্যাক্টর শঙ্করবাবুদের মূল প্রতিদ্বন্দ্বী কি তাহলে বামফ্রন্ট? না, বামফ্রন্ট মূল প্রতিদ্বন্দ্বী, এখানে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট। বিজেপির মূল প্রতিদ্বন্দ্বীরা বামফ্রন্ট আর বিজেপির মধ্যেই হবে 2023-এ। ত্রিপুরা আমি তো বললাম একটা বিষয়, বিজেপি গত নির্বাচনে 45% উপর ভোট পেয়েছে, আর আইপিএফটিটা যোগ করলে এটা আরো বেশি হয়, 51 বা 52 বোধহয় হয়। কিন্তু বামফ্রন্টও ভোট পেয়েছে, কিন্তু বামফ্রন্টের হয়েছে কি, বামফ্রন্টের কমিটেড ভোটটা কিন্তু যায়নি। ওদের যে ফ্লোটিং ভোট ছিল তার থেকে 7% বা 8% চলে গেছে সরে, সেটা সরে গেছে। সবসময় হয়, ফ্লোটিং ভোট তো ডিসাইডার হয়ে যায় অনেক সময়। তো বামফ্রন্ট এখনো সেটা কতটা ধরে রাখতে পেরেছে বা 2023 পর্যন্ত পারবে কিনা, সেটা নির্বাচন হওয়ার আগে তো কিছু বলার নেই। তো যতটা আমরা খবর পাই যে ওদের কমিটেড ভোটটা ঠিকই আছে। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা সেই কারণে বিজেপি এবং বিজেপি নেতৃত্বে যে ফ্রন্ট আছে সেই ফ্রন্ট আর বামফ্রন্ট। তাহলে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আপনি আপনার কথায় বা যেটা দেখতে পাচ্ছেন যে বিজেপির সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা বামফ্রন্ট, বিজেপি এবং বামফ্রন্টের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। শঙ্করবাবু, আপনারা কি তাহলে কিভাবে দেখছেন তৃণমূল? আপনি তো বলছেন তৃণমূলকে, আপনার কথায় যেটা বললেন যে তৃণমূল কংগ্রেসকে অতটা গুরুত্ব দিচ্ছেন না। তাহলে 2023-এ শেখরবাবু যেটা বললেন যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট, তাহলে কি আপনারাও সেটাই মনে করছেন, এবং সেইভাবে কি 2023-এর যে আপনাদের রণকৌশল সেটা কি এখনই তৈরি হয়ে গেছে, না ভবিষ্যতে পরিকল্পনা? আমি আপনাকে একটা সিম্পল জিনিস বলি, শুধু দুটো কথা। 2022-এ কোথায় ভোট? উত্তরপ্রদেশ। 23-এ কোথায় ভোট? ত্রিপুরায় ভোট। 24-এ কোথায় ভোট? কেন্দ্রে ভোট, পার্লামেন্টে ভোট। তো তিনটাতে কে আছে? বিজেপি আছে। মমতা ব্যানার্জি কোথায় দৌড়াচ্ছে? 23-টাতে। আর কোথায় দৌড়াচ্ছে? 24-টাতে।
হোয়াই নট 22? 22 কেন না? আসল কারণ কি জানেন? এগুলো কিচ্ছু না। আমাদের যেরকম বোকা বানিয়েছিল, বোকা না, আমরা বিজেপিতে কি আমরা কিছু পাওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য আমাদের বলেছে কিছু বা আমরা চেয়েছি, নট দ্যাট। সেফ অ্যান্ড সেফ বিশ্বাস করে আস্থা রেখে আমরা বিজেপিতে গেছি, তৃণমূলও সেই কারণে গেছে। তাহলে এখন তারা কি করছে? 22, 23, 24, 22 বাদ দিয়ে 23 এবং 24 ধরছে। আসল কারণ কি? একটা জিনিস বলছি, এটা আপনারা সাংবাদিক বন্ধুরা অ্যানালাইসিস করে দেখবেন। একটা মাত্র কারণ, ভারতবর্ষে যতগুলি বিজেপি বিরোধী দল আছে তারাও যাতে বিজেপির সাথে সুর না মিলায়। কারণ সুর না মিলায় বলতে ভোটের রাজনীতি না, ওয়েস্ট বেঙ্গলে যে অরাজকতা চলছে, একদিকে বলছে ত্রিপুরা বন্ধ করে, এখানে যেহেতু এটা ত্রিপুরার সাথে ওইদিকে বাঙালি টাঙ্গলি আছে, বলবে যে এরকম, এটাকে মুখটা ঘুরাতে হবে। আর দিল্লিতে 24-এ ভোট, অনেক দূর, সেখানে কি এই 24-এ জোট জোট বলে বলে সমস্ত বিরোধী দলগুলির মুখ বন্ধ করে দিচ্ছে। তার মানে পশ্চিম বাংলায় যেই অরাজকতা চলছে, অ্যাকচুয়াল বিজেপি, বলুন তো কোন একটা রাজনৈতিক দল ভারতবর্ষ মুখ খুলছে? প্রত্যেকেই 2024, সেই জায়গাতে মমতা ব্যানার্জির সাকসেস ধামাচা পর্যায়ের সাথে ওয়েস্ট বেঙ্গলে অন্যরা পর্যন্ত মুখ বন্ধ করে নিয়েছে, যাতে না বলে সেফ অ্যান্ড সেফ বিজেপি। তো এই কারণে মমতা ব্যানার্জি চাইছে আমার 22-23 এগুলো। মমতা ব্যানার্জি আর জানে, ত্রিপুরা আরে তৃণমূল কংগ্রেসও জানে, প্রত্যেকেই জানে যে এটা একটা কি বলবো, আর এগুলি বলে না, হবে না এসব। ত্রিপুরাবাসী এগুলি মানবো না। ত্রিপুরার মানুষকে তারা যেরকম ভাবে না, এর থেকে অনেক অনেক বেশি চালাক ত্রিপুরা, অনেক অনেক বেশি চালাক। কালচারে দেখুন, বদ্ধতা বলুন, আচার ব্যবহারে বলুন, আরে ওরা বাঙালি টাঙ্গালি, বেঙ্গল টেঙ্গল। আরে বললাম তো, ওই যে 5 লাইনের তুলনা দিয়ে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথকে ওই যেখানে জল বেরো এই 1/2 ইঞ্চির পাইপে নিয়েছে, এদের মতো বাঙালিরা। ত্রিপুরা রাজ্যের মানুষ এমন না। শঙ্করবাবু, শেখরবাবু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনারা হেডলাইন্স ত্রিপুরার এই সাপকথা অনুষ্ঠানে এলেন এবং আলোচনায় অংশ নিলেন। আপনাদের দুজনকে হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো সাপকথা অনুষ্ঠান এখানেই সমাপ্ত। নমস্কার।